অনিরুদ্ধ বলল, মেঘা, তুমি বাড়ি চলো। সকালে সেই অল্প খেয়েছো, আর আমার তো মনে হচ্ছে এখন আবার তোমার জ্বর এসেছে। অনেকক্ষণ ধরে এখানে বসে আছো, আঙ্কেল ওখানে চিন্তা করবে। তুমি বাড়ি চলো। মেঘা প্রতিক্রিয়াহীনভাবে অনিরুদ্ধর দিকে তাকালো, তারপর চোখ ঘুরিয়ে সায়কের ফটোটার দিকে তাকালো। অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, প্লিজ আর ভেবো না, এই সমস্ত কিছুর উত্তর আমরা খুঁজে পাবো না। যা হয়ে গেছে তা আমাদের মেনে নিয়ে এগোতে হবে। কিন্তু তুমি এরকম করে থাকলে কি করে হবে বলো? সায়ক আজ থাকলে সে কি খুশি হতো তোমাকে এইভাবে দেখে? তার কি ভালো লাগতো? একটু নিজেকে সামলাও। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। যে এসব কিছু করেছে তাকে নিশ্চয়ই খুঁজে বার করব। তুমি একটু সুস্থ হবার চেষ্টা করো। মেঘা বলল, কেন হলো বলো তো? সায়ক কী ক্ষতি করেছিল? আমি কি করেছি যার জন্য এত কিছু হলো? আমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে কেন? আমার ভালো লাগছে না। আমার বিশ্বাস করতেই ইচ্ছা হচ্ছে না। সমস্ত কিছু মিথ্যা মনে হচ্ছে। যেন মনে হয় আমি কোনো স্বপ্ন দেখছি, আর চোখ খুলে তাকালেই সমস্ত কিছু বদলে যাবে। আমার সামনে আবার সায়ক এসে দাঁড়াবে। কথাটা বলতে বলতে আবার কেঁদে ফেলল মেঘা। অনিরুদ্ধ ওকে সামলাতে সামলাতেই বাইরে বেরিয়ে আসলো। তবে এই দৃশ্যটা অঙ্কুশ ও বিভান দুজনেরই দৃষ্টিগোচর হয়েছে। একে অপরের দিকে তাকিয়ে দুজনেই ওদের পিছু আসলো। গাড়ির সামনে এসে মেঘা কিছুটা হলেও শান্ত হয়েছে। অনিরুদ্ধ বলল, দেখো, আমাদের এভাবে ভেঙে পড়লে চলবে না। খুঁজে বের করতে হবে না কে করেছে, আর তার জন্য সবচেয়ে বেশি করে তোমাকে শক্ত হতে হবে। এমন কিছু সত্য হয়তো সামনে আসবে যেটা আমাদের কারোরই পছন্দ হবে না। কিছু তো একটা জিনিস আছে যেটার জন্য সায়ককে আজ এই অবস্থায় যেতে হলো। তুমি প্লিজ এরকম করো না। আমি তোমাকে হারাতে চাই না। তুমি একটু যত্ন করো নিজের, একটু নিজেকে শক্ত রাখার চেষ্টা করো। আঙ্কেলের কথাটা একটু ভাবো। মেঘা কোনো কথা না বলে শুধু অনিরুদ্ধর দিকে তাকালো। চোখের জলটা হাতের তালু দিয়ে মুছতে মুছতে বলল, কটা বাজে বলো তো? অনিরুদ্ধ ঘড়ি দেখে বলল, 1:30 বেজে গেছে। তুমি বাড়ি যাও, একটু রেস্ট নাও। মেঘা বলল, 1:30 বেজে গেল? একটা ওষুধ খেতে হবে। আমার কাছে কি জল আছে? বলেই গাড়ির মধ্যে সার্চ করতে লাগলো মেঘা। তারপর একটু খুঁজে একটা বোতল বের করলো, যদিও সেই জলটা প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। অনিরুদ্ধ বলল, আচ্ছা, ড্রাইভার আজকে আসেনি? মানে তুমি কি একা গাড়ি ড্রাইভ করে এসেছো? মেঘা ঘাড় নাড়ল। সাথে সাথে অনিরুদ্ধ বলে উঠল, মানে? না না, শোনো, তুমি এক্ষুনি ফোন করে তোমার ড্রাইভারকে ডাকো, সে নিয়ে যাবে। নয়তো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। এই অবস্থায় একদম একা গাড়ি চালাবে না। মেঘা বলল, আমার কিচ্ছু হয়নি, আমি নিজেকে সামলাতে পারবো। অনিরুদ্ধ বলল, না, আমি তোমাকে ছাড়তে পারবো না। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। মেঘা বলল, প্লিজ অনি, আমি ঠিক আছি বললাম তো। আমি অনিরুদ্ধ বলল, 1 মিনিট, তুমি ওষুধ খাবে বলছিলে না? ওই জলটা কবেকার? আজকে নিশ্চয়ই ভরোনি। সেই অবস্থায় তুমি ছিলে না, সেটুকু দেখে বুঝতে পারছি। একটু দাঁড়াও। বলেই অনিরুদ্ধ সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই একটা বোতল নিয়ে মেঘার দিকে এগিয়ে আসতে দেখা গেল। দূরে দাঁড়িয়ে বিভান ও অঙ্কুশ সমস্ত কিছুই নজর রাখছিল। তবে মাঝে মাঝে অনিরুদ্ধ পিছন দিকে তাকিয়ে কিছু একটা দেখছে। মেঘার দিকে এসে পড়ল। কোথা থেকে যে লোক চলে আসে কে জানে। মেঘা বলল, কি হলো আবার? অনিরুদ্ধ বলল, ও কিছু নয়, বাদ দাও। এই জলটা নাও, ফ্রেশ আছে। আর আমি তোমাকে ড্রপ করে। মেঘা বলল, আমি তো তোমাকে বললাম আমি পারবো। প্লিজ আমাকে একটু একা ছেড়ে দাও। আমার ভালো লাগছে না। আমি নিজেকে সামলাতে পারবো, আর গাড়ি চালাতেও পারবো। কোনো অসুবিধা হবে না। কথাটা বলেই আর অনিরুদ্ধর কোনো কথা না শুনে মেঘা গাড়িতে উঠল। শুধু একবার গাড়ি নিয়ে বেরোনোর সময় অনিরুদ্ধর দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, বাই, আসছি। না চাইলেও মেঘাকে বিদায় জানাতে হলো। তারপর ও গাড়ি নিয়ে বেরিয়ে গেলে অনিরুদ্ধ নিজেও গাড়ির দিকে এগিয়ে গেল। আর এখানে থাকতে ওর ইচ্ছা হচ্ছে না। কীরকম একটা মনের মধ্যে জমাট অন্ধকার হয়ে আছে। কষ্ট লাগছে মেঘার এই মুখটা দেখে। বারবার গলার কাছে কষ্টগুলো জমাট বেঁধে যাচ্ছে। কথা বলতে গেলে বুকে ব্যথা করছে।
রিমি বলল, দূর বাবা, এ ফোনও ধরে না। আমি না এই জন্যই আগে থেকে ট্যাক্সি বুক করে আনলাম, কারণ জানি এই ক্যাবগুলো অনেক ঝামেলা করবে। আর দাঁড়া, আজকে আসুক, এতক্ষণ ধরে ফোন করছি, আর সে মহারাজ কোথায় আছে কে জানে। তুই জানিস আমি ওনাকে বললাম যে একটু দাঁড়াবে, আমি এক্ষুনি বাইরে আসবো, কিন্তু সে কোনো পাত্তাই নেই। এতক্ষণ ধরে ফোন করে যাচ্ছি, কোনো রেসপন্স হচ্ছে না। জিয়া বলল, আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হ, আসছে হয়তো, সেই জন্য ফোনটা তুলতে পারছে না। রিমি বলল, সেটাও তো আমাকে জানানো উচিত, এতবার ধরে ফোন করছি, কি ভাবেটা কি আমাকে। কথাটা বলতে বলতেই রিমি আবার দূরের দিকে তাকালো, আর এইদিকে জিয়া লক্ষ্য করলো মেঘা গাড়ি নিয়ে বের হচ্ছে। যদিও আজকে ওকে মেঘার পিছনে যেতে বলেনি আদিত্য, কিন্তু কীরকম একটা মনে হলো। মেঘাকে সেদিন টার্গেট করা হয়েছিল, হতে পারে খুনি আবার কিছু প্ল্যান করছে। কিন্তু তবুও আপাতত ওটাকে পাত্তা না দিয়ে রিমিকে শান্ত করার জন্য বেশি মনোযোগ দিল জিয়া। রিমি বলল, ওই দেখ, মহারাজ আসছেন, দাঁড়া, টাকা নেওয়ার সময় সুদে আসলে সবগুলো হিসেব মেটাবো। জিয়া বলল, শান্ত শান্ত, এসে গেছে, হয়তো কোনো কারণে দেরি হয়ে গিয়েছিল। রিমি বলল, না তুই দেখ কি বলি আমি। বলেই ট্যাক্সিতে উঠে ভাঙা ভাঙা হিন্দিতে বলে উঠল, আপকা সামাজতে হো, আমি এখানে কব সে খাড়ে হ্যাঁ, পাতা হ্যাঁ, আমি তো বলেছিলাম টাকা দুঙ্গা, লেকিন তুমি বাত শুনছো না। রিমির এই সমস্ত কার্যকলাপ দেখে জিয়া নিজের হাসি থামাবে নাকি রিমিকে সামলাবে বুঝতে পারছে না। তবুও অতি কষ্টে রিমিকে শান্ত করে গাড়ি চালাতে বলল। তারপর রিমির কথা অনুযায়ী ওরা চলল লাঞ্চ করতে। সেদিন শত চেষ্টা করেও অন্তরাকে বাঁচানো সম্ভব হয়নি, সমস্ত কিছু কাঁচের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। হঠাৎ করে এভাবে রাস্তায় অন্তরাকে রক্তাক্ত দেখে কি করা উচিত সেটাই ভুলে গিয়েছিল আদিত্য। মাথার মধ্যে সমস্ত চিন্তা ভাবনা বদলে গিয়েছিল। আর তারপরই যখন সবাই চিৎকার করে ছুটে এসেছিল, সাথে সাথে ওর চোখের পলক পড়ে। সেই ভালোবাসার মানুষটার কাছে ছুটে যায় আদি, রক্তমাখা হাত স্পর্শ করে জাগানোর চেষ্টা করছিল ওর অনুকে। কাঁপা কাঁপা গলায় বারবার বলছিল, কিচ্ছু হবে না অনু, কিচ্ছু হবে না, তুমি একটু ভরসা রাখো, কিচ্ছু হতে দেব না আমি তোমার। আর স্থির দৃষ্টিতে অন্তরা তাকিয়েছিল আদিত্যর দিকে। আদিত্য সেদিন তার কথাও রাখতে পারেনি। ওখান থেকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার সঙ্গে সঙ্গেই মৃত ঘোষণা করে। তারপর থেকেই এই জীবন চলছে আদিত্যর। আজকেই সেই দিন, এখনও অবধি এই মায়া কাটাতে পারছে না। বারবার চোখের সামনে সেই হাসি মুখটা ভেসে উঠছে। কে জানতো এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যাবে। কতটা ভালোভাবে এগোচ্ছিল, আর হঠাৎ করে ফুল স্টপ। আদিত্যর জীবনটা যে সেদিনই শেষ হয়ে গেছে। তারপর থেকে একটাও স্বপ্ন দেখেনি পরবর্তী দিনে কিভাবে কাটাবে, কি হবে, এই সম্পর্কে কোনোরূপ চিন্তাভাবনা পর্যন্তও করে না। এখন যেন বেঁচে থেকেও নিজের মনের মধ্যে মরে যাচ্ছে। নিজের সত্তাটাই হারিয়ে গেছে ওর কাছে। হাসতে ইচ্ছা করে না, চারপাশের মানুষজনকে দেখতেও ইচ্ছা করে না, শুধুমাত্র তাকে পেতে ইচ্ছা করে, যাকে পাওয়া সম্ভব নয়। হাতে থাকা গোলাপটা আদিত্য রাখল সামনের কবরে। উপরে পাথরের ফলকে লেখা আছে, অন্তরা ফাঞ্জাল। আজ আর নিজেকে আটকে রাখতে পারল না আদিত্য। হাঁটু মুড়ে সেখানে বসেই আঁকড়ে ধরল সামনের ঘাস ফুলকে। অঝোর ধারায় বর্ষা নামল ওর চোখ দিয়ে। কিন্তু এই কান্নাতে ওর মনের শান্তি কিছুতেই ফিরে আসছে না, বরং আরও বেশি বিষণ্ণ হয়ে যাচ্ছে হৃদয়টা। দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর চোখের জল বাঁধন হারাচ্ছে। মাথা নিচু করে ক্রমশ মাটিকে আঁকড়ে ধরছে আদিত্য, কিন্তু তবুও এই কষ্টের কোনো সুরাহা পাচ্ছে না, বরং তা বেড়েই চলেছে। নিজের সবচেয়ে কাছের মানুষটা হারিয়ে গেছে ওর জীবন থেকে। এতদিন ধরে নিজের মনের কষ্টগুলোকে আটকাতে আটকাতে আজ তা ছাড়া পেয়ে থামতেই চাইছে না। কিছু মুহূর্ত পর ধীরে ধীরে শান্ত হয়ে উঠল আদিত্য। রোদের তাপে গালটা লাল হয়ে গেছে, আর কান্নার জন্য চোখ লাল হয়ে উঠেছে। এবার নাকের কাছটা কেমন জ্বালা জ্বালা করছে, আর গলার কাছে কিছু যেন দলা পাকিয়ে আটকে আছে। তবুও কান্না থামিয়ে আদিত্য আমার সামনের কবরের দিকে তাকালো। ঠিক তখনই আওয়াজ করে ফোনটা বেজে উঠল। ইচ্ছা না থাকলেও
নিজের পকেট থেকে বার করতে বাধ্য হলো আদিত্য। আদিত্যর ইচ্ছা করছে না আজ কেস নিয়ে কথাগুলো ভাবতে। আজ শুধুই অন্তরাকে পেতে ইচ্ছা করছে। ওর অনুকে একটু দেখতে ইচ্ছা করছে, কিন্তু কোনো উপায় নেই। নামটা দেখে নিজেকে শক্ত করলো। বারে বারে ঢোক গিলে গলার শুকনো ভাবটাকে দূর করে ফোনটা তুলে বলল, বলো। ওপাশ থেকে জিয়া বলে উঠল, স্যার, মেঘা ইজ ডেড। আদিত্য বলল, হোয়াট? আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই আদিত্য লোকেশনে এসে পৌঁছালো। সামনে মেঘার গাড়ি গাছের সাথে ধাক্কা লেগে আছে। যদিও এতক্ষণে অনেক পুলিশ এসে গেছে। আদিত্য সবাইকে পেরিয়ে ওদের টিমের মাঝে এসে দাঁড়ালো। সাথে সাথে জিয়া, বিভান ও অঙ্কুশ তিনজনেই ওর দিকে এগিয়ে এলো। হাতে গ্লাভস পরতে পরতে আরও একবার চারিদিকে তাকিয়ে নিল আদিত্য। তারপর চোখের ইশারায় প্রশ্ন করল এখানকার কন্ডিশন সম্পর্কে। জিয়া বলল, আমি ফার্স্ট খবর দিই। আসলে আমি আমার বন্ধুর সাথে সায়কের বাড়ি থেকে বেরিয়েছিলাম। তখনই মেঘা গাড়ি নিয়ে বেরোই। সামনের একটা শপিং মলে আমরা লাঞ্চ করতে যেতাম। সিগনালে মেঘার গাড়ি আর আমাদের গাড়ি পাশাপাশি দাঁড়িয়েছিল। ওকে বড্ড বেশি উতলা বলে মনে হলো, যদিও সারাটাক্ষণ আজকে সেরকমই ছিল। প্রচণ্ড কান্নাকাটি করছিল ওখানে গিয়ে। তারপর সিগন্যাল ছেড়ে দিলে হঠাৎ করে মেঘার গাড়িটা প্রচণ্ড এঁকে বেঁকে চলতে শুরু করে। এরকম কেন হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের ট্যাক্সি ড্রাইভারও ঘাবড়ে যায় সামনের এই সব কিছু দেখে। আমরা ভাবি হয়তো ব্রেক ফেল হয়েছে, কিন্তু তারপর মুহূর্তের মধ্যেই সোজা গাড়ি এসে ধাক্কা মারে। আমি তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে এখানে এসে দেখি যে ওর মুখ থেকে ওই ফেনা উঠছে, আর দেন ইমিডিয়েটলি ডেড। আদিত্য বলল, মেঘার বডি কোথায়? পোস্টমর্টেম করতে দেওয়া হয়েছে? জিয়া বলল, এই সবে মেঘার বডি ওরা নিয়ে গেছে। অঙ্কুশ বলল, অনিরুদ্ধ। এই সমস্ত কিছুর পিছনে অনিরুদ্ধই আছে, একেবারে শিওর। আর এবার তো আমরা নিজেই তার প্রমাণ। আদিত্য বলল, মানে? 1 মিনিট, গাড়িটা এঁকে বেঁকে চলছিল, তার মানে কি গাড়িটার ব্রেক ফেল হয়েছে? সেটা কি চেক করা হয়েছে? ইতিমধ্যে রণদীপ এসে আদিত্যর সামনে দাঁড়িয়ে বলল, মেকানিক চেক করেছে, গাড়িটা একদম ঠিক আছে, কোনো প্রকার ব্রেক লসের কোনো চান্স নেই। আরও চেক করছে। তবে আমার মনে হয় না যে গাড়ির কোনো প্রবলেমের জন্য গাড়িটা এঁকে বেঁকে চলছিল, কারণ যখন আমরা আসি তখন সায়কের মতো মেঘার মুখ থেকেও ওরকম কিছু বের হচ্ছিল। তাই আমার মনে হচ্ছে হয়তো ওকেও সেরকমই কোনো বিষ দেওয়া হয়েছে। হয়তো সেই কারণেই ও ঠিকমতো গাড়ি চালাতে কনসেন্ট্রেট করতে পারছিল না, আর সেই জন্যই এরকম ঘটেছে। বিভান বলল, এটাই হয়েছে। কথাটা বলতে বলতেই একটা জলের বোতল নিয়ে আদিত্য ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, আর সম্ভবত এটাতেই কিছু মেশানো আছে, সেটা তো এখন পরীক্ষা করলেই ধরা পড়বে। আদিত্য বলল, মানে ব্যাপারটা কি? তোরা এত শিওর হচ্ছিস কি করে? আজকে সায়কের বাড়িতে কিছু হয়েছিল, আর অনিরুদ্ধ তো এখানে ছিল না। ব্যাপারটা পুরো প্রথম থেকে বল আমাকে। বিভান বলল, বলছি। মেঘা যখন সায়কের বাড়ি থেকে বের হয় তখন তার সঙ্গে অনিরুদ্ধ ছিল। এবার ওদের মধ্যে কী কথা হয়েছে আমরা সেটা শুনিনি, কিন্তু দূর থেকে আমরা এটুকু বুঝতে পেরেছি অনিরুদ্ধ এই জলের বোতলটা মেঘাকে দিয়েছিল, আর তার আগে অবধি মেঘা একদম সুস্থ স্বাভাবিক ছিল, কিছু খায়ওনি। এখন যখন আমরা মেঘার বডি দেখতে পাই তখন ওর পাশের সিটে জলের বোতলটা ছিল, আর ছিপি খোলা। তার মানে ওখান থেকে কিছু একটা খেয়েছে। সামনে একটা ওষুধও আমরা পেয়েছি, যেটা গুগলে দেখলাম পায়োরিয়ার ওষুধ। বাকিটা এবার আমরা খোঁজ নিয়ে জানতে পারবো। আদিত্যর হাত থেকে জলের বোতলটা নিয়ে বুঝলো অনেকটা জল পড়ে গেছে, তবে যতটুকু আছে তাতে পরীক্ষা হয়ে যাবে। বুড়ো কুঁচকে বলল, অনিরুদ্ধ? কিন্তু ও কেন মেঘাকে মারতে চাইবে? সায়ককে সরিয়ে দিয়েই তো ওর পথ ক্লিয়ার হয়ে গিয়েছিল, তাহলে আবার? অঙ্কুশ বলল, এখন গিয়ে এই অনিরুদ্ধকে ধরে এনে 2-4 ঘা দিলেই সমস্ত সত্যি কথা সামনে চলে আসবে। আমার এত রাগ ধরছে, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে ওকে পেটাই। আদিত্য বলল, পোস্টমর্টেম রিপোর্ট কখন আসবে? আর তার সাথে এই জলটা পরীক্ষার জন্য পাঠিয়ে দে। রণদীপ বলল, কালকে সকালেই ওরা বলেছে রিপোর্ট দেবে। এমনিতে এখন তো বিকেল হয়ে গেছে, তাই আর রাতের মধ্যে সম্ভব হবে না।
আদিত্য বলল, লাস্ট তাহলে অনিরুদ্ধর সঙ্গে দেখা হয়েছে। অনিরুদ্ধ এই জলের বোতলটা দিয়েছে। আর তারপর মেঘা গাড়িতে ওঠে। কেউ ছিল না ওর সাথে। গাড়ি চলাকালীন কি কেউ কোনোভাবে কি? জিয়া বলল, না স্যার, আমাদের গাড়ি ওর পিছনে ছিল। গাড়ি কোনোভাবে থামেনি, শুধুমাত্র সিগনালে। আদিত্য বলল, তার সিগনালে দাঁড়িয়ে থাকার জন্য মেঘা জল খেয়েছে। আর তারপরেই 10 মিনিটের মাথায় ঠিক আগের মতো মৃত্যু। অঙ্কুশ বলল, তাহলে কি একবার অনিরুদ্ধকে ডাকবো? আর বাবাকে, ওনাকে কি আর? আদিত্য বলল, না, আজকে তো একদমই বাবাকে ডাকার দরকার নেই। অনিরুদ্ধকে ডাক। আবারও সেই ঘুরে ফিরে ওর দিকেই সমস্ত কিছু ফিরে আসছে। তার ও নাটক করছিল। আগেও আমাদের সমস্ত কথা বলেনি, নতুন আজগুবি গল্প বানাচ্ছে। আর এখন শুনি কি নতুন গল্প বানাই। ওকে এক্ষুনি বিউরোতে ডাক। কথাটা বলেই আদিত্য নিজের গাড়ির দিকে এগিয়ে গেল।